একটি বাড়ির আত্মকথার এটি হলো দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্বটি দেখেননি তারা আগে প্রথম পর্বটি দেখে আসুন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেটা আগে পড়ে তারপরে এটা করতে পারেন। এমনি করেই সব ঘটনা বাড়িতে হয়েছে, সব আমার চোখের সামনে ভেসে উঠছে। প্রথম দিন বাচ্চা ছেলেটি ওর মাসির বাড়ি থেকে এই বাড়িতে ওর বাবার সাথে দেখা করতে এসেছিল। নাইলনের লাল জামা প্যান্টে ওকে দারুণ লাগছিল। জল খেয়েছিল, তারপর তার বাবাকে অবাক হয়ে প্রশ্ন করেছিল, তুমি এই বাড়িতে থাকো? শোয়ার জন্য খাটটা না থাকায় অবাক ছিল। তারপর সবাই মিলে এই বাড়িতে চলে এলো, বাড়িটাও ভরে উঠলো। ওরা আশায় ওদের আনন্দ দুঃখ শরিক হয়ে আমিও আনন্দিত দুঃখিত হতাম। একদিন ওদের সামনে যায়নি, পাছে ভয় পায়। সেদিন ওদের বাড়িতে প্রথম বিদ্যুতের আলো এলো। ওরা সব আলো জ্বালিয়ে উচ্ছ্বাস করছিল, সেই আনন্দের ভাগিদার আমিও ছিলাম। তারপর টানা বৃষ্টিতে ছাদ ফুটো হয়ে জল পড়া দেখে আমিও কষ্ট পেতাম। নিচের ঝোপঝাড়ে ঢাকা ওই জায়গায় ছোট্ট দেয়াল ছিল, তার পাশে দুটো বাথরুম ছিল। ছোট পলকা কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকতে হতো। সামনে কিছুটা বাঁধানো উঠোন, একপাশে বাথরুম, পটির জায়গা, একটা বাঁকানো ইটের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হতো। তারপর দরজা, পরপর দুটো ঘর, তারপর রান্নাঘর। রান্নাঘরের ছোট মতো চৌবাচ্চা রাখা ছিল, সেখানে কাঁচা কয়লা রাখা হতো, কিন্তু রান্নার জন্যই ছিল। একটু সবুজাব কাঠের চৌকি ছিল, তার উপর যাবতীয় রান্নার বাসন রাখা হতো। নিচে একটি পুরনো পটির জায়গা, সবাই তাকে খাটা পায়খানাই বলতো। ওয়াক ওয়াক থু থু কি নোংরা জায়গাটা। নতুন পটি হওয়ার পর সবাই নতুন পটিতেই যেত, ফলে ওটা ওই অবস্থায় পড়েছিল। কাঁচা কয়লা প্রথমে নিচে আগুন দিয়ে পোড়ানো হতো, তারপর জল ঢেলে ঠান্ডা হলে বালতিতে ভরে রান্নাঘরে নিয়ে যেত বাবার সাথে ছেলেটি। এই সিঁড়ি থেকেই দুবার পড়ে যায় ছেলেটি। একবার দোলের দিন, সেবার একজন তাকে ধরে ফেলে, তাই বেঁচে যায়। কিন্তু পরের বার একইভাবে পড়ে মারাত্মক আহত হয়েছিল। সামনের একটা দাঁত ভেঙে গিয়েছিল, অনেকদিন ভুগেও ছিল। আরেকবার স্কুল থেকে দুপুরে ফিরছিল, হঠাৎ ধুলোর ঝড় ওঠে। ভয় পেয়ে মা মা চিৎকার শুরু করে। তারপর কর্তামা ছেলের চিৎকার শুনে বাইরে গিয়ে ছেলের কাছে জড়িয়ে ধরলে ছেলে মার নিরাপদ আশ্রয় পেয়ে চিৎকার থামায়। ছেলের বা মেয়ের জ্বর হলে কর্তামার কপালে জলপটি দেওয়া অথবা মাথায় জল ঢেলে জ্বর কমানোর চেষ্টা করা, তাও দেখেছি। পুজোর সময় ওরা চারজন ঠাকুর দেখতে যেত একসাথে। দশমীর দিন ঠাকুর বিসর্জন দেওয়া দেখতে যেত। ফেরার সময় বেশ নামকরা দোকান থেকে গরম অমৃতি কিনে আনতো। সেই অমৃতি নিয়ে ভাই বোনের খুনসুটি এখনো চোখে ভাসে। এই বাড়িতেই ছেলের উপনয়ন, মানে ব্রাহ্মণদের একটা নিয়ম আছে, গেরুয়া কাপড় পরতে হয়, মাথা নাড়া করতে হয়, সেটা হয়েছিল। সেই দিনটা আজও মনে পড়ে। এমনি মনে আছে ছেলেটির বোনের পায়ে আঙ্গুলে স্কুলের হাই বেঞ্চ পড়ে 3 আঙ্গুল থেঁতলে যাওয়ার কথা। ওদের বাবার মেয়ের আঙ্গুলে ঔষধ দিয়ে নিয়মিত লাগানো। ছেলেটি স্কুল থেকে পা মুচকে বাড়ি আসার পর চুন হলুদ গরম করে লাগানো। কালের নিয়মে সব চলেছে, তাই ওরাও তার বাইরে নয়। কানাডিয়ান স্টিম রেল ইঞ্জিন দেখে অবাক হতো। তার চেয়েও বেশি অবাক হতো ভুসভুস করে কালো ধোঁয়া বের করে ইঞ্জিনগুলো কেমন করে যেত দেখি। ইঞ্জিনের পেছনে থাকা জলের ট্যাঙ্কে জল নিতে দেখে তার প্রশ্ন, বাবা ওরাও কি জল খায় আমাদের মতো? প্রথমবার কলকাতায় গঙ্গা নদীতে নৌকো চড়ে ভয় চিৎকার করা মাকে আঁকড়ে ধরা, তাও মনে পড়ছে এখনো। কালী পুজোর দিন রাতে সব বন্ধুদের সাথে নিয়ে কাঠের লাঠির মাথায় নারকেলের খোলা লাগিয়ে মোমবাতি জ্বালিয়ে সারা পাড়া ঘোরা, কি আনন্দই না করতো ওরা। ওদের কথা এটা হোমমেড টর্চ। যে আনতো না সে ব্রাত্য হতো। একবার কচ্ছপের ডিম ছেলেটির বাবা মাকে না জানিয়ে নিয়ে আসে। মা কিন্তু রান্না করে সেই ডিম ঢোকাতেই দেয়নি, বাইরে উনুন ধরিয়ে রান্না করে বাবা ও মেয়ে খেয়েছিল। ছেলে বন্ধুদের সাথে দল বেঁধে 50 চোর পিট্টু খেলা আমিও খেলতাম। কর্তামা আজও করে
কর্তামা হঠাৎ করে মারা যান। ওই দিন চোখ ভাসে আজও। তারপর তখন ওনাকে ওপর থেকে নিচে নামানো হচ্ছিল, ওনাকে দেখে মনে হচ্ছিল ঘুমিয়ে আছে। ডাকলেই ছেলে মেয়ের নাম ধরে ডেকে উঠবেন। মায়ের বুকের ওপর পড়ে মেয়ের সে কি কান্না আজও চোখে ভাসে। মা মারা যাবার কিছুদিন পর মাসি এসে মেয়েকে নিজের কাছে নিয়ে যান। তার 2 বছরের মাথায় মা মারা যাবার কিছুদিন পরে মাসি এসে মেয়েকে নিয়ে যায় নিজের কাছে। তার 2 বছরের মাথায় এক সন্ধ্যায় ছেলেটি তার বাবার সাথে বাড়ি থেকে বের হয়ে কোনো অজানা জায়গায় চলে যায়, তার হদিশ আমি পাইনি। পরবর্তীতে শুনেছি মেয়েটি ভালো আছে, তার বিয়েও হয়েছে ভালোভাবে, কিন্তু সেই ছেলেটির হদিশ আজও পেলাম না। এটাই আমার দুঃখ। যাবার আগে যদি দুজনকে একবারের জন্য হলেও দেখতাম, ভালোই লাগতো। কিন্তু সেই ছেলেটির হদিশ আজও পেলাম না যে। যাবার আগে যদি দুজনকে একবারের জন্য হলেও দেখতাম, ভালোই লাগতো আমার, কিন্তু তা হবার নয়। তাই এক দুঃখ নিয়ে আমাকে চলে যেতে হচ্ছে অজানা ঠিকানায়। সেই আত্মকথায় ডুবে থাকতে থাকতে কখন যে ভোর হয়েছে বুঝতেই পারিনি। ওই তো দেখছি এক এক করে সব নিচে জমা হচ্ছে লোকজন, একটু পরেই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবে আমার এই সাধের বাড়িটি, হয়তো আমাকেও। আমি নিজেই নিজের বাড়ি ভাঙা দেখতে পারবো না। যে বাড়ি আমি ছিলাম তা মাটির সাথে মিশে যেতে দেখতে পারবো না। তাই আমিও শেষবারের মতো ঘরের দেয়ালে হাত বুলিয়ে নিলাম, আর তা ছুঁয়ে দেখতেই পারবো না। আমিও নিরাপদ আশ্রয় বড়ই দরকার। কোন জায়গায় যাচ্ছি, কেমন হবে সেই জায়গা জানি না, তাই আমিও এবার বাড়ি ছেড়ে অনির্দিষ্টর দিকে চললাম। আর হয়তো বা এখানে আসতেই পারবো না। অনেক কিছু স্মৃতি বলা বাকি থেকে গেল, সেই স্মৃতি থেকেই গেল আমার কাছে সোনালী সম্পদ হয়ে। কলমে ভাস্কর লাহিড়ী, কণ্ঠে স্নিগ্ধা চক্রবর্তী।